হিয়া চাইলেই তার শাশুড়িকে জড়িয়ে ধরে টুক করে দুগালে দুটো চুমু দিয়ে বিভ্রান্ত করে দিতে পারে। কিন্তু যদি ইনিও ছেলের মতন বলে বসেন যে এই সব করে তুমি আমাকে হাত করতে পারবে না, তাই আজ আর সে সেটা করল না। মুচকি একটা হাসি দিয়ে সে বেরিয়ে এলো। কিন্তু একদিন করবে, তারপর সাই মেরে দৌড় দিবে। শাশুড়িটার চেহারা দেখার মতন হবে। ইস, ভাবতেই মজা লাগছে। হিয়া ব্যাগ নিয়ে গাড়িতে এসে বসল। গাড়ি করে কলেজে যাওয়া ব্যাপারটা একটু অস্বস্তিকর। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার মধ্যেও একটা ভালো লাগা আছে। আজ শুভ্রের ক্লাস সকাল সকাল। হাতে কিছু প্রেজেন্টেশনও রয়েছে। শুভ্র বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে ভিতরে তাকাতেই হিয়াকে দেখল। গায়ের পোশাক দেখেই শুভ্রের বুঝতে বাকি রইল না হিয়া কলেজে যাচ্ছে। আচ্ছা, বাবা তাহলে মেয়েটাকে কলেজে ভর্তি করিয়েছে। শুভ্র হাতে থাকা প্রেজেন্টেশনের কাগজগুলো গাড়িতে রেখে দরজা লাগিয়ে দিয়ে ড্রাইভারকে বলল, 9টার আগে গাড়ি নিয়ে মেডিকেলের সামনে থাকবে। 9টায় আমার ক্লাস। ড্রাইভার জানালা দিয়ে মাথা বার করে বলল, আপনি যাইবেন না? গাড়িতে উঠেন। না, আমি বাস নিয়ে নিব। তোমাকে যা বলেছি সেটা করো। বলেই পকেটে হাত ভরে শুভ্র হাঁটা শুরু করল। পুরো সময় হিয়া একটাও কথা বলল না। লোকটা তাকে এতই অপছন্দ করে যে বাসে করে ভার্সিটিতে যাবে তবুও হিয়ার সাথে এক গাড়িতে যাবে না। লোকটা বড্ড জেদি। এত জেদ কিসের ওনার? সারা রাস্তা হিয়া গাড়ির জানালা দিয়ে পুরো শহরটা দেখতে দেখতে গেল। এই শহরটা তার চেনা, খুব চেনা। গাড়ি এসে থামল হিয়ার কলেজের সামনে। হিয়া ব্যাগটা নিয়ে নামার আগে তার পাশে থাকা প্রেজেন্টেশনের ফাইলটার দিকে তাকাল। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নামল। ব্যাগের ফিতেটা ঠিক করতে করতে সামনে তাকিয়ে দেখল প্রভা দাঁড়িয়ে আছে। হিয়া একটু অবাক হল, আবার একটু ভয়ও লাগছে তার। আজকেও কি তাকে কথা শোনাবে? কলেজের প্রথম দিনটা মাটি করে দিচ্ছে এরা। হিয়া মলিন চেহারায় এগিয়ে এলো। প্রভার মুখে আজ অস্থিরতা নেই। সে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে, ভাবটা এমন যেন হিয়ার জন্যেই অপেক্ষা করছিল। সত্যিই তাই, প্রভা হিয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। প্রভা ভেবেছিল গাড়ি থেকে হয়তো শুভ্র নামবে, দুজনের তো একসাথেই আসার কথা। কিন্তু কই, শুভ্র তো নামছে না। তার মানে সে হিয়ার সাথে আসেনি। হিয়া এগিয়ে আসতেই প্রভা হাসি মুখে তাকিয়ে বলল, তোমাকে কিছু বলার ছিল। হিয়ার বুকের ভিতরটা ধুক ধুক করছে। আবার কি বলতে চায়? উফ, অস্বস্তি লাগছে অনেক। হিয়া চোখ পিট পিট করে একবার প্রভার দিকে তাকাল। তার চেহারার বিবর্ণ হয়ে গেছে। প্রভা নিচু স্বরে বলল, আসলে সেদিনের ব্যবহারের জন্য আমি সত্যি লজ্জিত। সবটা জেনেও যে কেন এমন করলাম আমি জানি না। অ্যাম রিয়েলি সরি, তুমি প্লিজ কিছু মনে করো না। হিয়া চোখ তুলে অবাক হয়ে তাকাল। মেয়েটা তাকে সরি বলছে। ঘটনাটা কি হল? হিয়ার বিস্ময়ের সীমা রইল না। প্রভা আরও বলল, আজকে তোমার প্রথম ক্লাস না, হিয়া? দাঁড়াও, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। বলেই হাতের ইশারায় কাকে জানি ডাকলেন। কলেজ ড্রেসে একটা মেয়ে ছুটে এলো। প্রভা মেয়েটিকে দেখিয়ে দিয়ে বলল, ও আমার বোন, দিবা। প্রথম দিনে একটা ফ্রেন্ড খুঁজে দিলাম। এবার নিশ্চয়ই আমাকে ক্ষমা করা যায়। হিয়া মুগ্ধ হয়ে প্রভার দিকে তাকিয়ে আছে। সত্যি কি অসাধারণ এই মেয়েটি! অনায়াসে নিজের থেকে ছোট্ট একটা মেয়ের কাছে ক্ষমা চাইছে। বনমানুষটার কপাল দেখি ভালো। হিয়ার আর কোনো ভয় নেই, স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে প্রভার দিকে তাকিয়ে হাসল। প্রভাও কিছুটা অবাক হল।
সেদিন এত কিছু শুনেও মেয়েটি চুপ ছিল, আর আজও মেয়েটি কোনো রাগ প্রকাশ করেনি, অবলীলায় হাসছে। প্রভার ভেবেই খারাপ লাগছে, এই মিষ্টি একটা মেয়ে আজ এমন কঠিন একটা বাস্তবতার শিকার। প্রভা নিজের বোনের দিকে তাকিয়ে বলল, তোর মাথার দুষ্টু আর উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে ওকে বিরক্ত করবি না, বুঝেছিস? দিবা বোনের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসল। তারপর এগিয়ে এসে হিয়ার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, চলো তো, আমার বোনের জ্ঞান শুনতে গেলে আজ আমাদের আর ক্লাস করা লাগবে না। হিয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ভালোই ছিল বলা যায়। দিবার সঙ্গ তার বেশ পছন্দ হয়েছে। মেয়েটা অনেক কথা বলে, কিন্তু হিয়ার শুনতে খারাপ লাগে না। একটা খালি সমস্যা, এই কলেজে ছেলে মেয়ে একসাথে। কিছু ছেলে মেয়ের অদ্ভুত আচরণ চোখেও পড়ে তার। কলেজ শেষ হবার ঘণ্টা বাজতেই সবাই বই খাতা গুছাতে লাগল। ব্যাগটা কাঁধে নিতেই হিয়ার মনে পড়ল শুভ্রের কথা। লোকটা কি ফেরার সময়ও বাসে করে ফিরবে? ভাবতে ভাবতে রুম থেকে বের হল সে। গাড়ির সামনে এসে থমকে দাঁড়াল। এই মুহূর্তে সে একটা সিদ্ধান্ত নিয়েছে, সে গাড়ি করে ফিরবে না। এই শহরটা তার কাছে নতুন নয়। সে একাই একা যেতে পারবে। শুধু এই ড্রাইভার আঙ্কেলটাকে ম্যানেজ করতে হবে। হিয়া অনেকক্ষণ হল ড্রাইভার আঙ্কেলকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তিনি কিছুতেই মানছেন না। শেষে হিয়া রেগে বলল, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু আমি এক্ষুনি গাড়ির টায়ার ফুটো করে হাওয়া বের করে দিব। আপনারে না লইয়া গেলে বড় সাহেব আমারে বকবে। ওনার সেই এক কথা। উফ অফ, বললাম তো আপনার বড় সাহেবকে আমি ম্যানেজ করে নিব। আপনি এখন চলে যাবেন কিনা বলুন? না হলে সবগুলো টায়ার পাঞ্চার করে দিয়ে আমি হেঁটে হেঁটে বা ফিরব। ভেবে দেখুন তখন আপনার বড় সাহেবকে কিভাবে সামাল দিবেন? হিয়ার এমন কথায় এবার লোকটা সত্যি ভয় পেল। অবশেষে লোকটাকে চলে যাওয়ার জন্যে সে রাজি করাতে পারল। যদিও মুখটা শুকনো হয়ে গেছিল লোকটার। হিয়া কলেজের সামনে দাঁড়িয়ে আছে। কিভাবে ফিরবে সে জানে না। হেঁটে হেঁটে ফিরবে নাকি বাস নিবে? ভাবতে গিয়ে ডান দিকে তাকাতেই দেখল দিবা এগিয়ে আসছে। তুমি গাড়ি করে গেলে না কেন? কৌতূহল নিয়ে প্রশ্ন করল দিবা। হিয়া কি বলবে ভেবে পেল না। কারণ বলার জন্যে তার কাছে কোনো উত্তর নেই। দিবা মুচকি হেসে বলল, তোমার সাথে শুভ্র ভাইয়ার বিয়ে হয়েছে, তাই না? দিবার এমন প্রশ্নে হিয়া ভীষণভাবে চমকাল। কারণ বিয়ের কথাটা গোপন থাকার কথা ছিল। হিয়া এখনো চুপ করে আছে। হিয়াকে চুপ থাকতে দেখে দিবা বলল, আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি কাউকে বলবো না। তোমাকে একটা কথা বলি, শুভ্র ভাইয়ার সাথে তোমার বিয়েতে যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয় সেটা হয়েছি আমি। অবাক হচ্ছ তাই না? আমি কিন্তু জানি আমার বোন শুভ্র ভাইয়াকে ভালোবাসে। কিন্তু সত্যি কথা কি জানো, শুভ্র ভাইয়া আপুকে ভালোবাসে না। প্রথমে অবাক হলেও শেষের কথা শুনে হিয়ার ভ্রু কুঁচকে গেল। শেষের কথাটা বিশ্বাসযোগ্য হল না তার কাছে। তোমার এমন মনে হলো কেন? প্রশ্ন করল হিয়া। দিবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বাঁকা হাসি দিয়ে বলল, আমি ছোট হতে পারি, তবে কে কাকে ভালোবাসে অতটুকু বোঝার জ্ঞান আমার হয়েছে। সমস্যাটা কোথায় জানো? আমার বোনের। সেই জ্ঞান তার হয়নি। সে ভালোবাসার অন্ধ চশমা পরে ঘুরছে আর নিজেকে প্রতিনিয়ত বোঝাচ্ছে যে শুভ্র ভাইয়া তাকে ভালোবাসে। আমি চাই আমার বোনের সে ভুল ধারণাটা ভাঙুক। হিয়া কেমন একটা গোলক ধাঁধায় পড়ে গেল। এই দিবা সবকিছু জটলা পাকিয়ে দিয়েছে। হিয়া কিছুক্ষণ চুপ করে ভাবল, কিন্তু তার মাথায় কিছুই ঢুকল না। ধুর, ওই বনমানুষ যাকে ইচ্ছা তাকে ভালোবাসুক, এতে তার কি? সে কেন এত ভাবছি? হুশ হুশ বলেই জোরে মাথা দুবার ঝাঁকি দিল হিয়া।
মাথাটা আরেকটু হলেই ব্লাস্ট হয়ে যেত তার। হিয়া চোখ খুলে দিবাকে বলল, এগুলো আমাকে বললে কেন? আমি এগুলো জেনে কি করব? বুঝেছি, তোমার অনেক ট্রেনিং প্রয়োজন। চিন্তা করো না, আমি আছি, এক্সপার্ট, বুঝেছ? বলেই খিলখিল করে হেসে উঠল দিবা। হিয়া বোকা বনে রইল। দিবার একটা কথা যদি তার মাথায় ঢুকত। মনে হচ্ছে মাথার উপর দিয়ে যেন বর্ষর একটা সাইক্লোন বয়ে গেল তার। হিয়া মাথায় হাত চালাতে চালাতে বলল, ধুর, এইসব বাদ দেও। আমি বাস কোথায় পাবো বলতো? সোজা হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে সামনে একটা বাস স্টপ দেখবে, ওইখান থেকেই একটা বাসে উঠে পড়লে হবে। আমার বাসা উল্টো দিকে, না হলে আমি তোমাকে দিয়ে আসতাম। দিবার কথা মতন সামনের বাস স্টপে এসে হিয়া দাঁড়িয়ে পড়ল। জীবনে ফার্স্ট টাইম সে একা একা বাসে উঠবে। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে বাসের জন্যে। কিছুক্ষণের মধ্যেই একটা বাস এসে থামতেই লোকজন একদম হুমড়ি খেয়ে পড়ল। হিয়া পা বাড়িয়ে এগিয়ে গেল, কিন্তু সাহস পেল না। এত রিস্ক নিয়ে বাসে উঠতে হয় তার জানা ছিল না। বাসে উঠার প্রথম সিঁড়িটাও এত উঁচু, একবার হাত ছুটলেই শেষ। প্রথম বাসটা সে মিস করল। বাস স্টপে আর মাত্র ৫-৬ জন রয়ে গেছে। এর মধ্যে কালো হুডি মাথায় একটা ছেলে বেঞ্চে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। বাকি সবাই আগের বাসে উঠার চেষ্টা করলেও এই ছেলেটি করেনি। হিয়া পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পরেই আরেকটি বাস এসে থামল। তবে বেশিক্ষণ দাঁড়াল না, মুহূর্তেই বাসটা ছেড়ে দিল। হিয়া অনেক সাহস নিয়ে এগিয়ে গেছিল উঠবে বলে, এবারও পারল না। বাস স্ট্যান্ড বলতে গেলে খালি। শুধু হিয়া আর হুডি পরা ছেলেটা ছাড়া আর কেউ নেই। হিয়ার রীতিমতন কান্না পাচ্ছে। পরের বাসটাও হয়তো তাকে ফেলে চলে যাবে। কি করবে এবার সে? মানুষজন কমে যাওয়ায় তার ভয় বাড়ছে। অনেকক্ষণ হলো হিয়া দাঁড়িয়ে আছে, আর কোনো বাস আসার নাম নেই। হঠাৎ দূর থেকে একটা বাসকে আসতে দেখা গেল। হিয়া ব্যাগের ফিতা দুটি শক্ত করে ধরল। এই বাসে তাকে উঠতেই হবে। বাসটা এগিয়ে আসতেই হুডি পরা ছেলেটা এসে হিয়ার পাশে দাঁড়াল। হিয়া একবার ছেলেটার দিকে তাকালো, কেমন এলিয়েনের মতন লাগছে দেখতে। হুডির টুপিটা একদম মুখের সামনে এনে রেখেছে, চেহারাও দেখা যাচ্ছে না। বাসটা সামনে এসে দাঁড়াতেই ছেলেটা হেঁটে গিয়ে বাসে উঠে দাঁড়াল। হিয়া উঠতে যাবে, হঠাৎ কিছুর সাথে উষ্ঠা খেয়ে পড়ে গেল। পায়ে ব্যথা পেয়েছে বটে, কিন্তু হিয়া উঠে দাঁড়াল। ব্যথা নিয়েও সে বাসে উঠার চেষ্টা করতেই সামনে থেকে হুডি পরা ছেলেটা হাত বাড়িয়ে দিল। অচেনা এই ছেলের হাত ধরতে সে মুহূর্তে হিয়া একটুও সংকোচ করল না। ছেলেটা হিয়াকে টেনে বাসে তুলতেই বাসের দরজাটা লাগিয়ে দিল। হিয়া বাসের দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। পায়ে ভীষণ যন্ত্রণা করছে তার, কিন্তু সে বাসটা ধরতে পেরেছে ভেবেই কান্না পেল তার। বাচ্চাদের মতন একটু কেঁদেও ফেলল সে। তারপর সামনে তাকাতেই দেখল হুডি পরা ছেলেটা দরজার দুপাশে হাত রেখে দাঁড়িয়ে আছে। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল ছেলেটার দিকে। ছেলেটা এক হাত দিয়ে মাথার হুডিটা পিছনে ফেলে কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে পিছনে সরিয়ে একদৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটার সামনে এভাবে কেঁদেছে বলে হিয়ার লজ্জা লাগছে। হিয়া চোখ নামিয়ে এদিক সেদিকে তাকাতে লাগল। ছেলেটা নিচের ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করল, কি নাম তোমার? হিয়া হকচকিয়ে তাকাল। ছেলেটা নাম জিজ্ঞেস করছে কেন? কি মতলব এর? হিয়া সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, না, নাম জানতে চাইছেন কেন? থ্যাংক ইউ তো তুমি বললে না, অ্যাট লিস্ট নিজের নামটা তো বলো। থ্যাংক ইউ না হয় আমি পরেই নিয়ে নিব। বলেই ছেলেটা হালকা রহস্যময়ী হাসি হাসল। থ্যাংক ইউ তো তুমি বললে না, অ্যাট লিস্ট নিজের নামটা তো বলো। থ্যাংক ইউ না হয় আমি পরেই নিয়ে নিব।
বলেই ছেলেটা হালকা রহস্যময় হাসি হাসল। ছেলেটার হাসি দেখে হিয়ার কেমন যেন লাগল। হিয়া নিজের নাম বলতে চাইছে না। কে না কে? আবার এত ভাব নিয়ে নাম জানতে চাইছে, চুপ করে থাকাই ভালো। হিয়াকে চুপ থাকতে দেখে ছেলেটা বলল, চুপ থেকে লাভ নেই, নাম বলো নয়তো এক্ষুনি বাস থেকে ফেলে দিব। হিয়া রীতিমতন চমকে তাকাল। আয় হায়, এই ছেলে কি পাগল নাকি? চলন্ত বাস থেকে ফেলে দিবে বলছে। হিয়ার রাগ হল ভীষণ। কি আশ্চর্য! সে চুপ থাকে বলে সবাই তাকে এভাবে আতঙ্কের মধ্যে রাখবে। ওই বনমানুষটাও একই কাজ করে। হিয়া প্রায় রেগে বলল, দিন, ফেলে দিন। পড়লে আমি একা পড়ব না, আপনাকে নিয়েই পড়ব। বাসের বাকি মানুষগুলো অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। রাগের মাথায় কথাগুলো জোরেই বলে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন ঠিক বুঝেছে। পাশে বাস হেল্পার বলে উঠল, মনে হয় প্রথম প্রথম ঝগড়া। বলেই ফিক করে হেসে উঠল সে। লোকটার কথা শুনে হিয়ার সামনের এলিয়েনটাও হেসে ফেলল। হিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। প্রথম প্রথম ঝগড়া আবার কি? হিয়ার কেন জানি প্রচণ্ড রাগ হচ্ছে। বারবার শুভ্রের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে তার। সব হয়েছে ওই লোকটার জন্যে, লোকটাকে হাতের কাছে পেলে হয়। বাসটা নেক্সট স্টপে এসে দাঁড়াতেই ছেলেটা নেমে গেল আর যাওয়ার আগে হিয়ার দিকে তাকিয়ে বলল, আবার দেখা হচ্ছে কিন্তু। ঠোঁটে আবার সেই রহস্যময়ী হাসি। আবার দেখা হচ্ছে মানে কি? কাল থেকে সে আর বাসে করে যাবে না, দরকার প্রয়োজনে হেঁটে হেঁটে যাবে। শুভ্র মেডিকেলের সামনে গাড়ি দেখে মনে মনে খুশি হল, কারণ এই অফিস টাইমে বাসে করে যেতে হলে অনেক ঝামেলা পোহাতে হতো। গাড়ির দরজা খুলে পিছনে বসতে বসতে বলল, এসেছ, ভালো করেছ। এবার চলো। ফিরতে ফিরতে শুভ্রের মাথায় মেয়েটির কথা এলো। এত তাড়াতাড়ি মেয়েটা বাসায় পৌঁছে গেছে। ভেরি স্ট্রেঞ্জ। ড্রাইভারকে জিজ্ঞেস করতে গিয়েও করল না সে। বাসায় গেলেই দেখা যাবে। শুভ্র নিজের ঘরে এলো। বাড়িটা কেমন শান্ত হয়ে আছে। আগে যেমনটা থাকত। হঠাৎ এমন শান্তিময় পরিবেশের কারণ? শুভ্র রুম থেকে বেরিয়ে একবার এদিক ওদিক তাকাল। ডানদিকে হিয়ার ঘর, ওদিকে তাকাতেই দেখল ঘরটা খালি। আচ্ছা, বাদরটা ফেরেনি তাহলে। তাই তো বলি, এত নিঝুম লাগছে কেন? এসেই তো উৎপাত শুরু করবে। শুভ্র টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। হিয়া বাড়িতে ফিরেই প্রথমে রবিউল সাহেবকে খুঁজল। করিডোরে চা হাতে চিন্তিত মুখে তিনি দাঁড়িয়ে আছেন। হিয়াকে এগিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এত দেরি হলো কেন তোর? হিয়া রবিউল সাহেবকে খুঁজছেন দুটি কথা বলবেন বলে। প্রথমটি হল সে আর গাড়ি করে কলেজে যাবে না। দ্বিতীয়টি হল আজ থেকে সে আর ডাইনিং টেবিলে খাবে না। কিভাবে বলবে হিয়া বুঝে উঠতে পারছে না। রবিউল সাহেবের দিকে তাকিয়ে হিয়া হালকা হাসল। তারপর অনেক সাহস করে কথাগুলো বলতেই রবিউল সাহেব গম্ভীর মুখে তাকিয়ে রইলেন। তারপর ভারী গলায় বললেন, দুটোর একটাতেও আমার অনুমতি নেই। হিয়া পড়েছে মহা বিপদে, যে করেই হোক রবিউল সাহেবকে তার রাজি করাতেই হবে। না হলে সব সময় হিয়াকে একটা স্বস্তির মধ্যে থাকতে হয়, যেটা সে চায় না। শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, কালো রঙের শার্ট আর ট্রাউজার পরে। সামনে তাদের একটা মেডিকেল ক্যাম্পিং আছে। পাহাড়ি এলাকার মানুষদের জন্য সে ক্যাম্পিংয়ে বিনামূল্যে সেবা প্রদান করবে তারা। সেটা নিয়েই শুভ্র ভীষণ স্ট্রেসে আছে। তার মতে কোনো প্ল্যান সাকসেসফুল হতে হলে অবশ্যই সেটা ভালোভাবে অর্গানাইজড করতে হবে। কিন্তু এই ক্যাম্পিংয়ের অবস্থা নাজেহাল। কয়দিন পর ক্যাম্প, আর এখনও এমন খাপছাড়া ব্যাপার।
শুভ্র কাউচে বসে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল। হঠাৎ নূপুরের অস্পষ্ট আওয়াজ তার কানে ভেসে এলো। ধীরে ধীরে সে আওয়াজ আরো স্পষ্ট হতে লাগল। খুব কাছাকাছি কেউ নূপুর পায়ে হেঁটে আসছে। শব্দটা একদম কাছে আসতেই শুভ্র চোখ খুলে তাকাল। সামনে তাকাতেই দেখল হিয়াকে। ব্যাগ কাঁধে সে নিজের রুমের দিকে যাচ্ছে। শুভ্র কিছুক্ষণের জন্যে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ভ্রু কুঁচকে ডান পাশের দেওয়ালের ঘড়িটার দিকে তাকাল। মেয়েটা এত দেরিতে বাড়ি ফিরছে কেন? কোনো কলেজে আবার এতক্ষণ ক্লাস হয়? আর এই মেয়ের নূপুরের আওয়াজ ভেবেই শুভ্র দু আঙ্গুলে কপাল ডলতে লাগল। বিরক্তি নিঃশ্বাস ফেলে বীর বীর করে বলল, আচ্ছা, এই জন্যে বাড়িটা এতক্ষণ নিঝুম লাগছিল। হিয়া ব্যাগটা টেবিলে রেখেই বিছানায় গা হেলিয়ে দিল। আহ! অবশেষে এই লম্বা দিনটা শেষ হল। কালকে থেকে নো চিন্তা ডু ফুর্তি। অনেক কষ্টে রবিউল সাহেবকে সে রাজি করিয়েছে। বাপরে, একদিনে কি কি ঘটল! প্রথমে প্রভা, তারপর ড্রাইভারকে তাড়ানো, বাসে ওঠার যুদ্ধ, তারপর মঙ্গলগ্রহের সেই এলিয়েন, শেষমেশ রবিউল সাহেবকে রাজি করানো। কালকে থেকে আর কোনো ঝামেলায় পড়বে না সে। মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। ভাবতে ভাবতে উঠে বসল। তার উফফ পাটাও অসহ্য ব্যথা করছে। হিয়া পা থেকে মোজাজোড়া খুলে বিছানায় রাখল। তারপর তোয়ালে আর জামা নিয়ে শাওয়ার গেল। আজ সে অনেকক্ষণ আরাম করে গোসল করবে। শুভ্র অনেকক্ষণ ভেবে একটা প্ল্যান বের করল। কিন্তু ক্যাম্প ইন্সট্রাক্টরের সাথে তার কথা বলা প্রয়োজন। নাম্বার কি তার কাছে আছে? শুভ্র বিছানার উপর থেকে ফোনটা নিয়ে চেক করল, কিন্তু না, তার কাছে নাম্বার নেই। কার কাছে নাম্বার থাকতে পারে? প্রভা। হ্যাঁ, থাকতেই পারে। ওর কাছে থাকবে না এমন কোনো জিনিস আছে। শুভ্র প্রভাকে কল করতেই দিবা কল রিসিভ করল। শুভ্র কিছু বলার আগেই দিবা বলল, শুভ্র ভাইয়া, হিয়াকে একটু ফোনটা দিবেন, কথা বলবো। ওর নাম্বারটা নিতে ভুলে গেছি। ফোনটা একটু দিন না। হোয়াট? কাকে দিব? যেই মেয়েটিকে নিয়ে শুভ্রের এত সমস্যা, তার নামটাই শুভ্রের জানা নেই। দিবা কিছু বলার আগেই প্রভা এসে দিবার হাত থেকে ফোনটা নিয়ে বলল, দিবা, তুই বড্ড বেয়াদব হয়েছিস। বলেই ফোন হাতে বারান্দায় চলে গেল। প্রভা ফোন কানে দিয়ে বলল, কি ব্যাপার, তুই রাতে ফোন করেছিস? তা জনাব, এত রাতে ফোন করার কারণ? শুভ্র সোজাসুজি কথা না বাড়িয়ে নাম্বারটা চাইল। প্রভা ওপাশ থেকে বলল, দাঁড়া, খুঁজে দিচ্ছি, ওয়েট কর। শুভ্র কান থেকে ফোনটা নামিয়ে বারান্দায় এলো। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ঝুম ঝুম শব্দ কানে ভাসছে। আসলে শুধু ঝুম শব্দই কানে ভাসছে না, সঙ্গে নূপুরের শব্দটা আবারও কানে ভাসছে তার। শুভ্র বারান্দায় দাঁড়িয়ে সে শব্দ শুনছে। বৃষ্টির কয়েকটি বিন্দু এসে ভিড়েছে তার বাম গালে। কেন জানি আজ তার বৃষ্টি ভালো লাগছে। ভালো লাগার কারণ কি? সেই নূপুরের আওয়াজ। সে আওয়াজ হঠাৎ আজ নেশার মতন তাকে গ্রাস করছে। শুভ্র হাত দিয়ে কপালের চুলগুলো পিছনে সরিয়ে নিয়ে আকাশের দিকে তাকাল। ফোনটা রেখে দিয়েছে বারান্দার টুলটার উপর। ফোনটাও ভিব্রেট করছে, কিন্তু শুভ্রের সেদিকে খেয়াল নেই। শুভ্র তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে রুমে এলো। হঠাৎ তার ফোনের কথা মনে পড়ল। ফোনটা সে তুলে ফেলে এসেছে। ফোনটা হাতে নিয়ে অন করতেই দেখল প্রভার মিস কল উঠে আছে। শুভ্র তোয়ালেটা একপাশে রেখে হাত দিয়ে ভেজা চুলগুলো এলোমেলো করে প্রভাকে কল দিল। ফোন ধরে প্রভা রাগী গলায় বলল, ফোন রেখে কোথায় হারিয়ে গিয়েছিলি? তেমন কিছু না। তুই নাম্বার পেলি? হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল। হ্যাঁ, পেয়েছি। ওপাশ থেকে বলল। শুভ্র ফোন হাতে রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলল, ওকে,
আমাকে ইনবক্স কর। কথাটা বলে শেষ করতেই অজস্র পানির ছিটে শুভ্রের মুখে এসে পড়ল। শুভ্র সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। সবে সে চুলের পানি মুছে বেরিয়েছে এখন আবার। শুভ্র চোখ বন্ধ থাকা অবস্থায় রাগে প্রভার কল কেটে দিল। তারপর চোখ খুলে তাকাতেই সামনে যাকে দেখল তাকে দেখে শুভ্র একটু অবাক হয়নি। এই সব কাজ একজনের দ্বারাই সম্ভব। বৃষ্টিতে ভেজার কারণে হিয়ার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তার তোয়ালেটা ভেজা, তাই মোহনা আপুর কাছে আরেকটা তোয়ালে চাইতে যাচ্ছিল। যাওয়ার পথে চুলগুলো পিছনে ফেলতেই যে পানির ছিটে শুভ্রের মুখে গিয়ে পড়বে কে জানত। উফ অফ! এই লোকের যা রাগ, আবার তার চুলগুলোও না কেটে ফেলতে বলে। হিয়া ভীত চেহারায় শুভ্রের দিকে তাকিয়ে আছে। কি করবে সে? দৌড়ে পালাবে? কিন্তু পালানোর আগেই শুভ্র হিয়ার টেনে এনে দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দুপাশে হাত রাখল। হিয়া চোখ পিট পিট করে তাকিয়ে আছে শুভ্রের দিকে। লোকটা সবকিছুতে এমন রেগে যায় কেন? মুখে সামান্য পানি পড়েছে, এতে এত রাগের কি আছে? শুভ্র নিজের রাগ সামলে শান্ত গলায় বলল, তোমার আর কোনো কাজ নেই আমাকে বিরক্ত করা ছাড়া? বিরক্ত করারও তো একটা লিমিট থাকে। সারাদিন নুপুর পরে সারা বাড়িতে শব্দ করেও শান্তি পাওনি, তাই না? এখন আবার এইসব শুরু করেছ? শুরু করেছি, বেশ করেছি। দরকার হলে ঢাক ঢোল পিটিয়ে সারাদিন আপনার রুমের সামনে ঘুরে বেড়াবো, যত সব। কথাগুলো লোকটার মুখের উপর বলতে পারলে ভালো হয়। যা হবার হবে। আমাকে কাঁচা গিলে ফেলবে। আজ আমিও বলবো, সবসময় কেন শুনব? দেখুন, আমি কিছু শুরু করিনি। আমার পাতাই আমি নুপুর পরে যেখানে খুশি হাঁটব আমার ইচ্ছে। আপনার এত সমস্যা কিসের? এত সমস্যা হলে কানে তুলো দিয়ে রাখুন। একটু থেমে থেমে বলল, কারণ শুভ্র চোয়াল শক্ত করে হিয়ার দিকে তাকিয়ে আছে। শুভ্র ভেবে পায় না, মাঝে মাঝে এই মেয়ে চুপ করে থাকে, একটা কথাও বলে না, আবার মাঝে ট্রেনের মতন ছুটে আর থামে না। কিন্তু শুভ্র কম যায় না। শুভ্র আস্তে আস্তে হিয়ার আরও কাছে আসতে থাকে। দূরত্ব কমে আসায় হিয়া একটা ঢোক গিলল। লোকটা এভাবে এগিয়ে আসছে কেন? কি করতে চায় সে? এইবার একদম কাছে চলে এসেছে শুভ্র। হিয়ার চোখের দিকে তাকিয়ে আছে সে। হিয়া চোখ নামিয়ে এদিক সেদিন তাকাতে লাগল। শুভ্রের এমন চাহিনির সাথে সে পরিচিত নয়। শুভ্রের নিঃশ্বাস আছড়ে পড়ছে হিয়ার গলায়। সারা শরীর যেন শিউরে উঠল তার। বুকের ভিতর ড্রাম বাজতে লাগল। হিয়া কিছু বুঝে ওঠার আগে শুভ্র টান মেরে হিয়ার ওড়নাটা নিজের হাতে নিয়ে নিতেই হিয়া ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। শুভ্র হিয়ার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলতেই নিঃশব্দে হাসল। তারপর ওড়নাটা দিয়ে নিজের মুখের পানি মুছতে মুছতে বলল, আশা করছি নেক্সট টাইম থেকে চুলের পানি দিয়ে বন্যা ভাসানোর ইচ্ছে বা শখ কোনোটাই তোমার হবে না। শুভ্রের এমন উক্তিতে হিয়া পিট পিট করে চোখ খুলে তাকাতেই হতভম্ব হয়ে গেল। হিয়ার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলতেই শুভ্র নিঃশব্দে হাসল। তারপর ওড়নাটা দিয়ে মুখের পানি মুছতে মুছতে বলল, আশা করছি নেক্সট টাইম থেকে চুলের পানি দিয়ে বন্যা ভাসানোর ইচ্ছে বা শখ কোনোটাই তোমার হবে না। শুভ্রের এমন উক্তিতে হিয়া পিট পিট করে চোখ খুলে তাকাতেই হতভম্ব হয়ে গেল। কি লোকরে বাবা! তার ওড়না দিয়ে মুখের পানি মুছছে। এরপর কি করবে লোকটা? হিয়া আতঙ্কিত চেহারায় শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র মুখের পানি মুছে ওড়নাটা এমনভাবে ছুঁড়ে মারল এসে একেবারে হিয়ার মুখের উপর পড়ল। তারপর শুভ্র আর চোখে তাকিয়ে এক হাত পকেটে ভরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। হিয়া ওইখানেই মূর্তির মতন দাঁড়িয়ে রইল। একটু আগে তার সাথে কি হলো এইটা? যখন এতই তার ওড়না দিয়ে মুখ মুছে ওড়নাটা ভেজানোর শখ ছিল, ওড়নাটা টান মেরে নিয়ে গেলেই পারত।
একেবারে সিনেমার হিরোদের মতন এগিয়ে এসে এমন ঢং করার মানে কি? অসভ্য একটা লোক। মনে মনে বীর বীর করেই তপ্ত নিঃশ্বাস ফেলল হিয়া, তারপর নিচে নেমে এলো। মোহনা আপু টিভিতে কি একটা অনুষ্ঠান দেখছে। হিয়া গিয়ে তার পাশে বসল। মোহনা হিয়াকে আর চোখে তাকিয়ে বলল, ছাদে গিয়ে যে বৃষ্টিতে ভিজেছ আমি কিন্তু দেখেছি। জ্বর যদি বাঁধিয়েছ চান্দু। বাকিটা বলার আগেই হিয়া মোহনার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, আসতে বলো না প্লিজ। গোসল করতে গিয়েছিলাম, তখন বৃষ্টির আওয়াজে বেরিয়ে আসি। সরি, আর ভিজব না, এইটাই লাস্ট। মোহনা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, হঠাৎ বৃষ্টিতে ভিজলে কেন? হিয়া এদিক ওদিক তাকিয়ে আবারও ফিসফিসিয়ে বলল, আমার ভালো লাগে ভিজতে। মোহনা আর চোখে একবার শুভ্রের দিকে তাকাল। শুভ্র কফির জন্য বলছে তার মাকে। মোহনার হঠাৎ একটা ঘটনার কথা মনে পড়ল। মনে পড়তেই সে হেসে ফেলল। হিয়া উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, তুমি এভাবে হাসছ কেন? একটা কথা মনে পড়ে গেল তাই। মোহনার কথায় হিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি কথা? আমাকে বলো। তুমি যখন খুব ছোট ছিলে, মানে সবে হাঁটতে শিখেছ, তখন তোমরা আমাদের পুরানো বাসায় এসেছিলে। সেদিনও এমন বৃষ্টি ছিল। তোমাকে কোলে করে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। তুমি তোমার ছোট্ট হাতগুলো বাড়িয়ে বৃষ্টির পানি ধরছিলে আর হেসে লুটোপুটি খাচ্ছ। সেই মুহূর্তে শুভ্র পাশ দিয়ে যেতেই তুমি ওর গায়ে বৃষ্টির পানি ছিটিয়ে দিতেই শুভ্র কড়া চোখে তোমার দিকে তাকায়। ব্যাস, এরপর থেকে শুভ্রকে দেখলেই তুমি কান্না করে দিতে। শুভ্রের তখন 7-8 বছর হবে, তখন থেকেই ওর বাচ্চা কাচ্চা খুবই অপছন্দ। এই কাহিনী শুনে হিয়া মোটেই খুশি হয়নি। বনমানুষটা দেখি ছোটবেলা থেকেই এমন খিটখিটে মেজাজের। বাচ্চা বলে এনার অপছন্দ। এনার পছন্দটা কি? একটা রুমে ঘাপটি মেরে বসে থাকাই কি এনার পছন্দ? এ কেমন মানুষ? ছোটবেলাও কেমন হনুমান ছিল। শুভ্র কফি হাতে সোফায় এসে বসতেই মোহনা বলে উঠল, ভাই তোর মনে আছে? ছোটবেলায় ও তোর রুমের সামনে হাঁসের মতন আওয়াজ করা জুতোগুলো পরে ছোট ছোট পায়ে হাঁটত, আর তুই রাগী চোখে তাকালেই একরে কেঁদে দৌড় দিত। শুভ্র কফির মগে চুমুক দিতে দিতে হিয়ার দিকে তাকাল। হিয়া রাগে কিরমির করছে। ছোটবেলায়ও লোকটা তাকে জ্বালিয়েছে, ছোট থাকতেও রেহাই পায়নি। শুভ্র কফির মগটা একপাশে রেখে ফোনটা হাতে নিয়ে মনে মনে বলল, বড় হয়েছে কখন? আগেও ঘাড়তেরা ছিল, এখনও ঘাড়তেরাই আছে। পার্থক্য খালি আগে হাঁসের আওয়াজ করে জ্বালাত আর এখন নুপুরের। তারপরও দ্বিতীয়বারের মতন দৃষ্টি স্ক্রিন থেকে সরিয়ে হিয়ার দিকে তাকাল। চেহারাটা দেখো, একেবারে জঙ্গলি বিড়ালের মতন করে রেখেছে, যেন এক্ষুনি উঠে এসে খামচি দিবে। দুতি। হিয়া কলেজ শেষে বাড়ি ফেরার সময় দেখল দিবা তার দিকে ছুটে ছুটে আসছে। হিয়া রাস্তার একপাশে দাঁড়িয়ে দিবার জন্য অপেক্ষা করল। আজ সারাদিন মেয়েটা উধাও ছিল। ক্লাসেও দেখেনি ওকে। দিবা ছুটতে ছুটতে এসে হিয়ার সামনে থেমেই হাঁপাতে হাঁপাতে বলল, এত তাড়া কিসের বাসায় যাওয়ার? একটু অপেক্ষা করতে পারলে না? সরি, আমি তো প্রথম ক্লাসের পর তোমাকে আর দেখিনি, তাই। এতটুকু বলেই হিয়া থামল, তারপর ব্যাগ থেকে নিজের পনির বোতল দিবার দিকে এগিয়ে দিয়ে বলল, পানি খাও। দিবা বোতলটা নিয়ে পানি খেয়ে স্বাভাবিক হল। তারপর বলল, ওই ছেলেগুলো যে প্রতিদিন তোমার পিছু নেয়, তুমি দেখো না? আমি তোমার জায়গায় থাকলে এতদিনে এদের মাথা ফাটিয়ে দিতাম। দিবার কথায় হিয়া সামনে তাকালো, সত্যি কয়েকটা ছেলে একপাশে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু এর আগে হিয়া ব্যাপারটা খেয়াল করেনি কোনোদিন। দিবা উঠে দাঁড়িয়ে বলল, ওদিকে তাকিয়ে থেকো না।
এরা বখাটে ছেলে পড়ে ভাববে তুমিও ওদের এসব কাজে মজা পাও। হিয়ার সঙ্গে ভয় পেয়ে মুখ ঘুরিয়ে দাঁড়াল। এইটা আবার কেমন বিপদ? দিবা বলল, চলো আজকে আমি তোমাদের বাড়ি যাব। এমনিও যেতাম বিকালে, আঙ্কেলকে পটাইতে হবে বুঝছ। আর দুইজনকে একসাথে যেতে দেখলে এরাও এগুতে সাহস পাবে না। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আঙ্কেলকে পটাবা মানে? আমি তো স্কাউট করি, তো একটা মেডিকেল ক্যাম্পের ওনারা চাইছে আমরা ওনাদের জন্য কাজ করি। 20 জনের দরকার ছিল। আমাদের কলেজে আমরা ছিলাম মাত্র 12 জন। আরও 8 জন প্রয়োজন ছিল, যারা ওই ক্যাম্পে হেল্প করবে। সব ক্লাস ঘুরে ঘুরে 7 জনকে রাজি করানো গেছে আর একজনের কমতি ছিল, তাই তোমার নাম দিয়ে দিয়েছি। সময় ছিল না হাতে, কি করব বলো? কালকেই ক্যাম্পিং। বলেই দিবা হিয়ার মুখের দিকে তাকাল। শেষের কথাটা শুনে হিয়া হকচকিয়ে তাকিয়ে বলল, মানে? আমি গিয়ে কি করব? আমি এইসব কোনোদিন করিনি। আরে তেমন কঠিন না। মেহু না, আমি শিখিয়ে দিব। যারা ডক্টর দেখাতে আসবে সবাইকে লাইন ধরে দাঁড় করানো, ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। মানে ভলেন্টিয়ারের কাজ আর কি। আর আমার তেমন কোনো ফ্রেন্ডও নেই, তুমি গেলে আমারও ভালো লাগবে। বলতে বলতে দিবা পিছনে তাকালো, ছেলেগুলো নেই। যাক বাবা, বদমাইশগুলো গেছে। হিয়া নিচের ঠোঁট কামড়ে চিন্তিত মুখে বলল, আঙ্কেল যদি যেতে না দেয়? আরে আমি তো সেজন্যেই যাচ্ছি। পাহাড়ে যাব, অনেক সুন্দর জায়গা, গেলেই দেখবে। কথা বলতে বলতে ওরা বাড়ি ফিরল। আজ আর হিয়ার বাড়ি ফেরার সময় ভয় লাগেনি। রবিউল সাহেবকেও দিবা সহজেই পটিয়ে ফেলেছে। দিবা ভয় ছিল যদি আঙ্কেল যেতে না করে দিতেন, কিন্তু তিনি সহজেই রাজি হয়ে গেছেন। দিবা হিয়ার ঘর দেখবে বলে হিয়ার সাথে উপরে এলো। হিয়া আর শুভ্র আলাদা রুমে থাকে শুনে দিবার মুখ হা হয়ে রইল। নাক মুখ কুচকে বিছানায় বসতে বসতে বলল, এটা আবার কোনো দেশি বিয়ে? তাই তো বলি, বিয়ের পরও আমার বোন শুভ্র শুভ্র করে লাফায় কেন? মাঝে মাঝে দিবার কথার প্রতিউত্তরে বলার মতন কিছু খুঁজে পায় না হিয়া, ঠিক এখনকার মতন। আসলে দিবা মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর, তাই তার কথাবার্তায় সেটা প্রকাশ পায়। দিবা একদৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবল, তারপর বলল, আচ্ছা তুমি কোনোদিন প্রেম করনি তাই না? প্রেম করতে ইচ্ছে করে না তোমার? দিবার এমন প্রশ্নে হিয়া চোখ বড় বড় করে নাসূচক মাথা নাড়ল। দিবা ঠোঁট উল্টে বলল, উফ অফ, তুমি এত ইনোসেন্ট কেন? তোমাকে না আমি কিছু রোমান্টিক সিরিজ দেখাবো, তখন তোমারও আমার মতন প্রেম করতে ইচ্ছে করবে। উইখানের হিরোগুলা কি রোমান্টিক হয়? বলতে গিয়ে গাল দুটো টমেটোর মতন হয়ে গেল দিবার। হিয়ার সে মুহূর্তে কেন জানি শুভ্রের চেহারা মুখের সামনে ভেসে উঠল। হিয়া ভ্রু কুচকে বলল, ওইগুলো শুধু ফিল্মেই হয়, বাস্তবে এক একটা হনুমান আর বদমেজাজি হয়। দিবা এদিক সেদিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, বদমেজাজি ছেলেগুলোই বেশি রোমান্টিক হয়। হিয়া মুখ বাঁকাল। রোমান্টিক হলে হবে তাতে ওর কি? আচ্ছা ওই লোকটা রোমান্টিক হলে কিভাবে হবে? ইমাজিন লোকটার বউ লোকটার গলা জড়িয়ে ধরল। তখন সে বউয়ের হাত গলা থেকে সরিয়ে দিয়ে বলবে, আমার গলা জোড়ানোর আগে তুমি আমার পারমিশন নিয়েছ? নেক্সট টাইম থেকে আমার পারমিশন নিবে। পারমিশন ছাড়া আমার কাছে আসা আমার খুবই অপছন্দ। ভেবেই হিয়া ফিক করে হেসে ফেলল। দুটি দিবার পাল্লায় পড়ে যে হিয়া এমনভাবে ফেসে যাবে কে জানত। এইসবের কোনো মানে হয়? এইখানে এই লোকটা কি করছে? বাসে উঠার আগেও যদি জানত এই লোকটা এইখানে আসবে, হিয়া জীবনেও এইখানে আসত না। বাস থেকে নেমে এই জায়গায় এসে দেখতে হচ্ছে এই লোকটা এইখানে।
দিবাকে জিজ্ঞেস করেছে, করার পর সে বাঁকা হাসি দিয়ে চলে গেছে। এইখান থেকে কি কোনো বাস পাওয়া যাবে? এক্ষুনি ফেরার বাসে উঠে পড়তে ইচ্ছে করছে তার। শুভ্রকে দেখে হিয়া যতটা অবাক তার থেকে দ্বিগুণ অবাক হয়েছে শুভ্র। এই মেয়েটা এইখানে? শুভ্রের পাশেই প্রভা বসে আছে। শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এই মেয়েটা এইখানে কি করছে? প্রভা সামনে তাকালো, কার কথা বলছিস? হিয়া। শুভ্র আর চোখে হিয়ার দিকে তাকিয়ে বলল, ওর নাম হিয়া? প্রভা অবাক, এক বাসায় থাকে অথচ মেয়েটার নাম এখনো শুভ্র জানে না। প্রভা হতভম্ব হয়ে বলল, তুই ওর নাম জানিস না এখনো? খেয়াল করা হয়নি। যাই হোক, ও এইখানে কি করছে? দ্বিতীয়বারের মতন প্রশ্ন করল সে। আমি কিভাবে জানব? হয়তো স্কাউটে যোগ দিয়েছে। তার মানে ও দিবার কলেজেই ভর্তি হয়েছে। মনে মনে বলল শুভ্র। বাহার বাবাও আসার অনুমতি দিয়ে দিল। এই মেয়ে লাফালাফি করে আবার কি ঘটাবে কে জানে। প্রথমে হিয়ার বিরক্ত লাগলেও এখন ভালোই লাগছে। অনেকদিন পর কেমন মুক্ত পাখির মতন লাগছে নিজেকে। তার মধ্যে এত মানুষের ভিড়, নতুন নতুন সব মুখ। সবাইকে লাইনে দাঁড় করানো হয়েছে। মহিলাদের একটা লাইন আর পুরুষদের। দুপুরের পর বাচ্চাদের টিকা দেওয়া হবে। সবাই কিছুক্ষণের মধ্যে যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। অনেকেই লাইন ভেঙে আগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দিবা আর বাকিরা মিলে আটকে দেয়। প্রভা শুভ্রের বুথের সামনে এসে বলল, তোর আইডিয়াটা ভালোই ছিল। আমার আইডিয়া ভালোই হয়। আর মেডিকেলের প্রথম বর্ষের ছাত্রছাত্রীকে ভলেন্টিয়ার হিসাবে আনলে আগের বার কি হয়েছিল মনে আছে? পিকনিকে এসেছি মনে হচ্ছিল, এক একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। অ্যান্ড লুক আট দেম, দে আর অ্যাক্টিভট। অ্যাকচুয়ালি ওরা জানে কিভাবে এইসব সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। প্রভা ভালোই বুঝেছে এইবারের ক্যাম্পিং শুভ্রের মনের মতো হচ্ছে। দুপুরের আগ পর্যন্ত সব ঠিক ছিল। দুপুরের পর বাচ্চাদেরকে নিয়ে শুভ্রের ঝামেলা পোহাতে হল। প্রতিটা বাচ্চা শুভ্রকে দেখেই কাঁদতে শুরু করছে। অন্যদের বুথেও বাচ্চারা কাঁদছে, কিন্তু এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কেউ কাঁদছে না। শুভ্রের নাজেহাল অবস্থা। হিয়া পাশেই ছিল। বাচ্চাদের কান্না দেখে হিয়া এগিয়ে গেল। মুখটা বাংলার পাঁচের মতন করে রাখলে তো যে কোনো বাচ্চাই কাঁদবে। হাতে আবার জল্লাদের মতন ইঞ্জেকশন ধরে আছে। এমনিতেই গম্ভীর চেহারা, তার উপর হাতে ইঞ্জেকশন, বাচ্চারা কাঁদবে না তো কি করবে? হিয়া একটু এগিয়ে এসে ইশারায় বাচ্চাটার সাথে খেলা করতেই কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা চুপ করে গেল। হঠাৎ বাচ্চাটার চুপ হয়ে যাওয়ায় শুভ্র বামদিকে তাকালো। বাচ্চাটা ওইদিকে তাকিয়ে আছে। শুভ্রকে দেখেই হিয়া লুকিয়ে গেলেও শুভ্র তাকে ঠিকই দেখেছে। শুভ্র দিবার দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, এই যে তোমার বান্ধবীকে ডাকো। দিবা একপাশে দাঁড়িয়ে লোকের সংখ্যা গুনছিল। শুভ্রের কথা শুনে সে চোখ পিট পিট করে তাকাল। তারপর একটা ভ্রু তুলে বলল, কোনো বান্ধবী? শুভ্র কপাল কুঁচকে বলল, বুথের পিছনে যে দাঁড়িয়ে আছে। তারপর চোখ দিয়ে জায়গাটা ইশারা করতেই কৌতূহলবশত দিবা এগিয়ে গিয়ে দেখল, হিয়া আস্তে আস্তে পা ফেলে পালাচ্ছে। দিবা এসেই খপ করে হিয়ার হাত ধরে চেঁচিয়ে উঠল, পেয়েছি পেয়েছি। হিয়া কটমট করে তাকিয়ে ইশারায় দিবাকে চুপ করতে বলল। কিন্তু দিবা? সে টানতে টানতে হিয়াকে শুভ্রের সামনে নিয়ে গেল। এই দিবাটাকে আজ একবার হাতের কাছে পেলে হয়। একে তো না বলে নিয়ে এসেছে, আবার জল্লাদের হাতে তুলে দিচ্ছে। দিয়েই লাফাতে লাফাতে অন্যদিকে চলে গেছে। হিয়া আর চোখে শুভ্রের দিকে তাকাল। পিছনে অনুমতি ছাড়া দাঁড়িয়েছে বলে কি তাকেও ইঞ্জেকশন দিয়ে দিবে? দিয়েও দিতে পারে, এই লোকের কোনো ঠিক নেই।
ভেবেই হিয়া দুকদম পিছালো, সঙ্গে সঙ্গে শুভ্র বলল, একদম নড়বে না, দাঁড়াও এইখানে। হাতের সিরিজ থেকে ওষুধ ইঞ্জেকশনে পুশ করছে সে। হিয়া একটা ঢোক গিলে কাপা কাপা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? শুভ্র ইঞ্জেকশনের দিকে তাকিয়ে থেকেই বলল, সার্কাস দেখাতে। মানে? চট করে জিজ্ঞেস করল হিয়া। এতগুলো লোকের সামনে কি বলছে এই লোকটা? শুভ্র দৃষ্টি হিয়ার দিকে করে বলল, এতক্ষণ পিছনে সার্কাস দেখিয়েছ, আবার সামনে দেখাও। বাচ্চারা হ্যাপি হ্যাপি থাকবে। পারবো না। রেগে গিয়েই চলে যেতে নিল হিয়া। কি অবস্থা? সে কি জোকার যে সার্কাস দেখাবে? শুভ্র হিয়ার হাতের কবজি ধরে থামালো, তারপর আস্তে করে বলল, কমপ্লিমেন্ট দিয়েছি, ভালো লাগছে না? দাঁড়াও এইখানে। এইটা কমপ্লিমেন্ট হলে রোস্ট কাকে বলে? ফিসফিসিয়ে রাগী গলায় বলল হিয়া। সামনের মহিলাটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। শুভ্র শান্ত গলায় বলল, চুপচাপ দাঁড়াও। হিয়ার কাছে আর কোনো উপায়ও নেই। সিংহের গুহার সামনে আসলে কি সিংহ এমনে এমনে ছেড়ে দিবে? হিয়া দাঁড়িয়ে আছে, তাই বাচ্চাগুলোর মনোযোগ তার দিকে। শুধু টিকা দেওয়ার সময় বাচ্চাগুলো কেঁদে কেঁদে উঠছে। প্রভা পুরো ঘটনাটাই খেয়াল করল। শুভ্রের হিয়ার হাত ধরে থামানো, তবে মনে কোনো সন্দেহ আনল না। ওইসব কিছু চিন্তা করতে গেলে তার অস্থিরতা বাড়ে। নিজেকে সে হাইপার করতে চায় না। প্রভা জানে না আর কত সে এভাবে নিজের মনকে বোঝাবে। আর এমনিতেও হিয়ার শুভ্রের টাইপ না। শুভ্রের শান্ত, স্মার্ট আর পরিমিত কথা বলা মেয়ে পছন্দ। হিয়া সেসবের একদম বিপরীত। পুরো ক্যাম্পিং শেষ হতে হতে বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি। শেষের বাচ্চাটাকে টিকা দেওয়ার পর হিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে পাশের একটা চেয়ারে বসল। বাচ্চাটার মা হিয়ার কাছে বাচ্চাটা রেখে পাশের বুথ থেকে ওষুধ নিতে গিয়েছেন। বাচ্চাটা অনেক কিউট। তুলোর মতন নরম গাল, ছোট ছোট হাত পা, যেন জীবন্ত একটা পুতুল। শুভ্র পাশেই নিজের কাজে ব্যস্ত ছিল। বাচ্চাটার দিকে তাকাতেই দেখল শুভ্রের দিকে তাকিয়ে সে হাসছে। শুভ্র অবাক হল, এতগুলো বাচ্চার মধ্যে এই বাচ্চাটি শুধু তাকে দেখে হেসেছে। হিয়া যে কম অবাক হয়নি তা না, এই বনমানুষটার দিকে তাকিয়ে হাসছে কেন বাচ্চাটা? এই আমার দিকে তাকাও। ওই দিকে কি? ওই গোমরামুখকে হাসার কি আছে? হিয়ার হিংসে হচ্ছে, কারণ বাচ্চা মেয়েটা শুভ্রের দিকেই তাকিয়ে আছে, হিয়ার দিকে তাকাচ্ছে না। শুভ্র এগিয়ে এলো, ঝুঁকে বাচ্চাটার দিকে তাকাতেই কিছু চুল কপালে এসে বিঁধল। শুভ্র হাত দিয়ে সেগুলো পিছনে সরিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে একটু হাসল। হিয়া হা করে তাকিয়ে আছে। লোকটা কি সত্যি হাসছে? হাসলে গোমরামুখটাকে এত সুন্দর লাগে? সে হাসিতে যেন হিয়া ডুবে গেছে অন্যরকম এক ঘোরের মাঝে। শুভ্র হাত বাড়িয়ে দিল বাচ্চাটার দিকে। সে চোখ পিট পিট করে তাকিয়ে শুভ্রের একটা আঙ্গুল ধরে খেলতে লাগল। বাচ্চাটাকে শুভ্রের সত্যি ভালো লাগল। ঠোঁটের এক কোণে হাসি নিয়ে এসে বাচ্চাটাকে দেখছে। শুভ্রের সে হাসি দেখে হিয়ার কেমন জানি লাগছে। বুকের ভিতরটায় তোলপাড় চলছে। হাত পা ঠান্ডা হিম শীতল হয়ে গেছে। হিয়া বিস্ময় নিয়ে অপলকে তাকিয়ে রইল। এমন লাগছে কেন তার? বাচ্চাটার নাম কি? প্রশ্ন করে শুভ্র হিয়ার দিকে তাকাল। শুভ্র যে প্রশ্ন করেছে সেটা সে শুনেছে বলে তো মনে হয় না। এত অবাক হয়ে মেয়েটা কি দেখছে? শুভ্র হিয়ার সামনে তুড়ি বাজতেই হিয়া ঘন ঘন চোখের পাতা ফেলল। শুভ্র বলল, কোথায় থাকে তোমার মন? আমি বাচ্চাটার নাম জিজ্ঞেস করেছি। হিয়া এখনো বুঝে উঠতে পারল না এমন লাগছে কেন তার। সে রোবটের মতন বলল, মৃন্ময়ী।
বলেই আবার অন্যমনস্ক হয়ে গেল। ফিরে যাওয়ার সময় হয়েছে। সবাই বাসে উঠাউঠিতে ব্যস্ত। হিয়ার যেতে ইচ্ছে করছে না। কি সুন্দর জায়গাটা! এইখানে এসে যেন প্রাণ ফিরে পেয়েছে সে। হিয়া বাসে উঠে বসেছে, জানালা দিয়ে বাহিরের আকাশটার দিকে তাকিয়ে আছে। এত কিছুর মাঝে শুভ্রদের সাথের কয়েকজন আজকে না ফেরার বাহানা করেছে। প্রভাও এতে তাল দিয়েছে। কিন্তু শুভ্রকে কেউ রাজি করাতে পারছে। শুভ্রের রাগ লাগছে। এরা এমন ইমাচুয়ের বিহেভ করছে কেন? এরা সবাই নাকি কয়েক মাস পর ডাক্তার হবে। তাদের সাথে দীপ্ত বলে উঠল, আজ রাতে বোন ফায়ার করে কাটাবো। প্লিজ তুই বেগরা দিস না। শুভ্র চটে গিয়ে বলল, দিজ ইজ বুলশিট। তোদের রেসপন্সিবিলিটি বলতে কিছু নেই। সঙ্গে যে এতগুলো ছেলে মেয়ে আছে, ওদের গার্জিয়ান কি ওদের অ্যালাউ করবে? আর রাতের বেলায় এই পাহাড়ি এলাকায় এতগুলো ছেলে মেয়ের সেফটি দিতে পারবি তোরা? থাকবে কোথায়? আশেপাশে আছে কোনো হোটেল? বি ম্যাচিওর। শুভ্রের কথায় সবাই একটু ভাবনায় পড়ল। শুভ্র ভুল কিছু বলেনি। প্রভা হুট করে বলল, ওদের ফেরত পাঠিয়ে দেই। প্রভারও থেকে যাওয়ার ইচ্ছা। একা একা এতগুলো ছেলে মেয়েকে পাঠাবো, তাও আবার রাতের বেলা? স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল শুভ্র, না না, একা না, ইউসুফ আর রবিন তো থাকছে না, ওরাও তাহলে ওই বাসে করেই ফিরে যাবে। আমরা আমাদের বাস নিয়ে সকালে রওনা দিব, প্রভা শান্ত গলায় বলল। শুভ্রের আর কিছু বলার নেই। করুক যা ইচ্ছে, শেষে ঝামেলা হলে বুঝবে। তখন শুভ্র শুভ্র করেও লাভ হবে না। শুভ্র মুখ ভার করে অন্যদিকে হাঁটা দিল। ওদের আর কিছু বলল না। ওরা করুক ওদের যা ইচ্ছে, সে তারটা বুঝে নিবে। যেহেতু প্রভা থাকবে, দিবাও থাকার বাহানা পেল, আর দিবা থাকবে মানেই হিয়াকে সে টেনে হিচড়ে আনবেই। দিবা সেটাই করেছে, হিয়াকে ফিরতে দেয়নি। হিয়ার থাকার ইচ্ছা করছিল, কিন্তু শুভ্রের চেহারা ভেসে উঠতেই সে আবারও যেতে চাইল। কিন্তু দিবা, সে তো নাছোড় বান্দা। দিবা যেখানে হিয়াও সেখানে সিম্পল। হিয়ার যে খুব খারাপ লাগছে তা না। জায়গাটা রাতের বেলায় অনেক সুন্দর লাগছে। হিয়া হাঁটতে হাঁটতে সামনের দিকে গেল, হাতে লম্বা একটা লাঠি দিয়ে মাটিতে আঁচড় কাটতে কাটতে যাচ্ছে। সে হারিয়ে গেলে ওই দাগ দেখে ফিরতে পারবে। দিবা গাড়িতে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ হলো, না হলে ওকে নিয়ে আসা গেল ভালো হতো। হিয়া হাঁটতে হাঁটতে একটা উঁচু পাহাড়ের ওপর উঠে দাঁড়িয়েছে। এইখান থেকে আকাশটা একদম কাছ থেকে দেখা যাচ্ছে। অদ্ভুতভাবে আকাশে আজ কোনো মেঘ নেই। পরিষ্কার আকাশে তারাগুলো ঝিলমিল করছে। চাঁদটাও একপাশে হাসছে। হিয়া মুগ্ধ হয়ে দেখছে। আচ্ছা, তার নীলচে তারাটা কোথায়? হিয়া খুঁজতে লাগল। এর মাঝেই ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজে পাশে তাকাতেই কে যেন তার মুখে ফ্ল্যাশ মারল। হিয়া আতঙ্কিত স্বরে বলল, কে? কে আপনি? গলায় ঝোলানো একটা ক্যামেরা মুখের সামনে ধরে আছে, মাথায় একটা কালো ক্যাপ পরা একজন তার ছবি তুলছে। হিয়ার ভীষণ ভয় করছে, এসব ভিনগ্রহী মানুষের সাথে তার দেখা হয় কেন? হিয়া হাতের লাঠিটা সামনে ধরে কড়া গলায় বলল, কে আপনি? ক্যামেরা নামান বলছি। ছেলেটা ক্যামেরা সরিয়ে বিরক্তি নিয়ে হিয়ার দিকে তাকাতেই হিয়ার আতঙ্কে বুকটা কেঁপে উঠল। প্রথমে চিনতে না পারলেও এখন ঠিক চিনেছে। এই এলিয়েনটা এইখানে কি করছে? সত্যি কি এইটা এলিয়েন, নইলে হুটহাট করে এভাবে সামনে আসে কিভাবে? হিয়া কাপা কাপা হাতে লাঠিটা সামনে ছেলেটার দিকে তাক করে বলল, আপনি এইখানে কি করছেন? ছেলেটা নির্বিকার ভঙ্গিতে বলল, ছবি তুলছিলাম। আমার ছবি তুলেছেন কেন?
আমার পারমিশন নিয়েছেন? কঠিন গলায় বলল হিয়া। বলার সময় মনে হলো সেও শুভ্রের মতন কথা বলছে। হেও, আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ছেলেটার এমন কথায় হিয়া চটে গিয়ে বলল, তো আমি কি করব? আপনি আমার ছবি তুলেছেন কেন? ডিলিট করুন। লাঠিটা একদম ছেলেটার মুখের সামনে রেখে শাসিয়ে বলল। ছেলেটা এক হাত দিয়ে সামনে থেকে লাঠিটা সরিয়ে বলল, পারমিশন নেওয়ার কি আছে? চাঁদের ছবি তোলার আগে কি চাঁদ থেকে পারমিশন নেই আমরা? যে চাঁদ তোমার ছবি তুলছি, চাঁদ এত সুন্দর হয়েও কিছু বলে না, আর তুমি এমন করছো কেন? চাঁদ থেকেও কি তুমি বেশি সুন্দর? বলেই বাঁকা ঠোঁটে হাসল। ছেলেটার কথায় হিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি বলল এই এলিয়েনটা? এ আবার কেমন কথা? হিয়া কড়া গলায় বলল, ওসব জানি না। আপনি আমার ছবি রাখতে পারবেন না। ব্যাস। ছেলেটা হিয়ার হাতের লাঠিটা শক্ত করে ধরল। মেয়েটা কথায় কথায় খালি লাঠি নাচ্ছাছে, চোখটা না গেলে দেয়। লাঠি ধরায় হিয়া নিজের সর্বশক্তি দিয়ে লাঠিটা টানতে টানতে বলল, ছাড়ুন, ছাড়ুন বলছি। ছেলেটা লাঠি শক্ত করে ধরে রেখে এগিয়ে আসতে আসতে বলল, না, ছাড়ব না। ছাড়লেই তো আমার মুখের সামনে লাঠিটা নাচাতে থাকবে। আর প্রথমবার যখন হেল্প করেছি ধন্যবাদ তো দেওনি, নামটা জিজ্ঞেস করেছি সেটাও বলনি। এইসবের বদলে তোমার একটা ছবি তো আমি রাখতেই পারি, তাই না? না, পারেন না। কড়া চোখে তাকিয়ে বলল হিয়া। অবশ্যই পারি। যতবার ওই ছবি দেখব ততবার মনে পড়বে তোমার আমার প্রথম দেখা। বলেই ছেলেটা হালকা হাসল। হিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কেমন জ্বালা রে বাবা! ঢাকায় ফিরে গেলেই ভালো হতো, এসবের পাল্লায় পড়তে হতো না। হিয়া লাঠিটা ছেড়ে দাঁড়িয়ে চলে যেতেই ছেলেটা পথ আটকে দাঁড়িয়ে বলল, নামটা আজও বলবে না? না, আমি অচেনা মানুষকে নাম বলি না। গাল ফুলিয়ে বলল হিয়া। তাহলে চিনে নেও। চিনতে কতক্ষণ? আমার নাম রবি। ছেলেটার কথায় হিয়া আর চোখে তাকালো, তারপর বলল, আপনার নাম রবি? আমার নাম বৃহস্পতি। এবার সরে দাঁড়ান। হিয়ার কথায় রবি মাথা নিচু করে হেসে ফেলল। মেয়েটা সত্যি অন্য মেয়েদের থেকে আলাদা, অনেক আলাদা। রবি আর কথা বাড়াল না, মেয়েটাকে বিরক্ত করতে চাচ্ছে না। পথ থেকে সরে দাঁড়িয়ে বলল, আচ্ছা, নামটা মনে থাকবে। হিয়া বড় বড় পা ফেলে কিছুদূর গিয়েই ছুটে দৌড় দিল। রবি অপেক্ষা করছিল মেয়েটা একবার হলেও পিছনে ফিরে তাকাবে, কিন্তু হিয়া একবারও পিছনে তাকায়নি। শুভ্র ফোনের নেটওয়ার্কের জন্য পাহাড়টাই উঠেছিল। দূর থেকে ছেলেটাকে দেখতে না পেলেও হিয়াকে দেখে সে ঠিক চিনেছে। কি করছিল এরা দুজন এইখানে? আর ছেলেটাই বা কে? শুভ্র থমথমে দৃষ্টিতে কতক্ষণ দাঁড়িয়ে রইল। চলবে।